ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে শাওরেন লুজাওয়ের পালস চেক করে বলে তোমাকে ড্রাগ দেওয়া হয়েছে। লুজাও বলে এটা কিভাবে সরাবো? শাওরেন বলে যদি আমাদের মধ্যে কিছু হয় তাহলেই কেটে যাবে। লুজাও তখন তাকে কিস করতে শুরু করে। শাওরেন বলে কিন্তু এতে আমাদের দুজনের শরীরে একটা লাল দাগ ভেসে উঠবে, তুমি ভালো করে ভেবে দেখো। লুজাও তাই থেমে যায়। সে বলে এখানে অবশ্যই বিষ কাটানোর ওষুধ পাওয়া যাবে, চলো আমরা খুঁজে দেখব, আমি মরতে চাই না। শাওরেন বলে কিন্তু এই ওষুধে তোমার শরীরে অনেক ব্যথা করবে। লুজাও বলে কিছু পেতে হলে আমাকে কিছু স্যাক্রিফাইস করতেই হবে। শাওরেন তাকে কাঁধে তুলে এরপরে সেই ফুলটা নিয়ে একটা পাহাড়ের ছাউনির নিচে আসে। সে সেই ফুলের রস বের করে লুজাওকে দেয়। সেটা খাওয়ার সাথে সাথেই লুজাওর শরীরে অনেক যন্ত্রণা হতে শুরু করে। সে তার মাথা পাহাড়ের সাথে আঘাত করতে থাকে। শাওরেন হাত দিয়ে সেটা আটকাচ্ছিল, যার ফলে সেই আঘাত তার হাতে লাগে। লুজাও বারবার শাওরেনকে সরিয়ে দিচ্ছিল এবং তাকে ধরে মারছিল। এরপর এক সময় তার মুখ থেকে ব্লিডিং শুরু হয়। সে দুর্বল হয়ে যায়। পরে সে নিজেকে ঠান্ডা করার জন্য বরফের ভেতর গিয়ে দাঁড়িয়ে থাকে। শাওরেন এসে নিজের কোটটা তাকে পরিয়ে দেয়। এরপর তাকে নিয়ে আসে এবং জড়িয়ে ধরে শুয়ে থাকে। একটু পর দেখা যায় লুজাও ঘুমাচ্ছে আর শাওরেন তলোয়ার দেখে দেখে নিজের পাকা চুল ঢাকছে। শাওরানের কেন চুল পেকে যাচ্ছে তা তোমরা পরে জানতে পারবে। লুজাওয়ের ঘুম ভাঙলে সে শাওরানের হাতে আঘাত দেখতে পায়। তখন তার মনে পড়ে সে তার বুকেও আঘাত করেছে। সে তখন সেটা দেখে বলে তোমার কি ব্যথা করছে না? শাওরেন বলে ব্যথা করছে, কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি। সে বলে তুমি জানো আমি তোমাকে আঘাত করছি, তাহলে তুমি সরে যেতে। সে বলে সরে গেলে তুমি নিজেকে আঘাত করতে, সেটা আমি কি করে সহ্য করব। এরপরে সে লুজাওকে বিভিন্ন জায়গায় ধরলে লুজাওয়ের মনে পড়ে একটু আগে সে শাওরেনকে কিস করেছে। সে মনে করে শাওরেন এখন তাকে কিস করবে, তাই সে চোখ বন্ধ করে ফেলে। তবে শাওরেন বলে তোমার জ্বর নেমে গেছে, তবে তোমার চেহারা অনেক লাল, তোমার কি বিষ আবার জেগে উঠছে নাকি? লুজাও তার একদম কাছে এসে তারপর চলে যায়। পরে দেখা যায় লুজাও কিছু ফল এনেছে এবং এখন সে আগুন জ্বালাচ্ছে। তখন সে শাওরেনের জেড পেন্ডেন্ট দেখে বলে এটা একদম অন্যরকম। শাওরেন বলে এই জেডে রক্ত লাগলে এটার মধ্যে একটা আলাদা নকশা চলে আসে, এর মানে কি সেটা আমি জানি না। আমি যখন ছোট ছিলাম তখন বাবা এটা এনে দিয়েছিল। আমার আপুও বাবার কাছে এরকম একটা জেড চেয়েছিল, কিন্তু বাবা উল্টো তাকে বকে দিয়েছে। লুজাও বলে তাহলে তো তোমার আপু তোমাকে একদম পছন্দ করে না। শাওরেন একটু থেমে বলে মাঝে মাঝে মনে হতো আমার আপু হয়তো আমাকে ঘৃণা করে। আমার বাবা মেয়েদের থেকে ছেলেদের বেশি আদর করত। আমার আপু আমার থেকে সবকিছুতে ভালো ছিল, কিন্তু তারপর বাবা সবসময় সবকিছুতে আমাকে সামনে রাখতো। এটা আমার আপু একদমই সহ্য করতে পারতো না। মাঝে মাঝে মনে হতো আমি হয়তো আপুর অধিকার কেড়ে নিচ্ছি। তবে ছোটবেলায় ওই দিন পাহাড়ের গুহায় থাকার পর আমি বুঝতে পেরেছি আমার আপু আমাকে ঘৃণা করে না, সে আমাকে ভালোবাসে। আমার জীবনে শুধু একটাই আশা ছিল, আমার বাবা আর আমার আপু যেন ভালো থাকে। কিন্তু বাবা আমাদের ছেড়ে চলে গেল, আপু আমাকে ছেড়ে চলে গেল, এখন আমার কেউ নেই। লুজাও তখন তাকে ফল খেতে দেয়। এরপর সকালবেলা সিতু, লুজাওয়ের বাবা আরো লোকজন নিয়ে লুজাওকে খুঁজতে সেখানে চলে আসে। এরপর তারা লুজাওকে পেয়ে যায়। লুজাওয়ের বাবা বলে তুমি একা কেন? লুজাও বলে এটা আপনি কি বলছেন? আমি ডাকাতদের হাত থেকে বাঁচতে এখানে ঝাঁপ দিয়েছি, কত কষ্টে একা একা বেঁচেছি, এখানে আর কে থাকবে? তবে তার বাবা সেখানে কাউকে খুঁজতে থাকে। লুজাও বলে বাবা আপনি কাকে খুঁজছেন? তখন তার বাবা তার কাছে এসে তার হাতে কোনো লাল দাগ উঠেছে কিনা সেটা দেখতে থাকে। তবে সেখানে সে কিছুই দেখতে পায় না। স্পিন করুন আর পান বোনাস কোড 1x ফ্রি স্পিন হুইল, প্রতি স্পিনে বোনাস। প্রোমো অফার, ফ্রি স্পিন মানেই বোনাস কোড। আজই চেষ্টা করুন। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গেছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যেই এটি করে ফেলেছে। ফাহিম, আজাদ, আবরার এবং হাসিবকে অনেক ধন্যবাদ, তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই জিতেছে। আপনিও এটি করতে পারেন। শুধু এই 3টি সহজ ধাপ অনুসরণ করুন। 1, আমার বায়োতে থাকা লিংকে ক্লিক করুন এবং এই প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। 2, নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন। 3, উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত পাবেন। আপনি হয় বাজি ধরার পরে বিকাশ নগদ রকেট উপায় এর মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন, অথবা এই প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন যাতে পরিমাণ আরো বৃদ্ধি পায় এবং কারো সাহায্যের প্রয়োজন হলে এটি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা প্রদান করে। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিংকটি আমার বায়োতে আছে। এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। এই অফারটি মাত্র 2 দিনের জন্য বৈধ এবং যে কেউ 50,000 থেকে 1 লাখ টাকার পুরস্কার জিতবে। আমাকে ডিএম একটি স্ক্রিনশট পাঠান এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে অভিনন্দন জানাবো এবং এমনকি
আপনাকে 1500 টাকার ফ্রি বেটও দিতে পারি। এরপর দেখা যায় বাড়িতে আসার পর ইয়াও বলে ম্যাডাম একদম সুস্থ আছে, শুধুমাত্র একটু ভয় পেয়ে গেছে। ওদিকে তার বাবা মনে মনে ভাবতে থাকে কিভাবে ওই লোক পালিয়ে গেল, সে কেউ হতে পারে। তখনই সিতুর সৈনিক এসে তাকে ডাকলে সে সেখান থেকে চলে যায়। ওই সময় তার বাবা তার কাছে এসে বলে, সত্যি করে বলো কালকে তুমি কিভাবে বেঁচেছো? লুজাও বলে, তুমি এত তাড়াহুড়া কেন করছো? গতকাল আমি তোমার জন্য জাহান্নামে যাওয়ার রাস্তা করে দিয়েছি। তার বাবা তাকে মারতে চাইলে সে তাকে ধরে আর বলে, শব্দ করবেন না, ভালো করে শুনুন, আপনার মৃত্যু দরজায় চলে এসেছে। দেখা যায় শাওরেন মহারাজের আদেশনামা নিয়ে সেখানে এসেছে। এখানে মহারাজ বলেছে মন্ত্রী লিউ মানে লুজাওয়ের বাবা ডাকাতদের সঙ্গে মিলে নিজের মেয়ের ক্ষতি করতে চেয়েছে, তাই তাকে জেলখানায় বন্দী করার আদেশ দেওয়া হয়েছে। এরপরে তারা ভেতরে আসলে সিতু বলে, লুজাওকে ডাকাতরা ধরেছিল, এতে মিনিস্টার লিউ এর কি দোষ? শাওরেন তখন দুজনকে ডাকে। এদের একজন হলো দাসী, যে বলে মিনিস্টার লিউ তাকে খাবারে ড্রাগ মেশাতে বলেছিল। আরেকজন ছিল ডাকাত দলের লিডার, সে বলে এই মিনিস্টার তাকে বলেছে আমি ওকে অলরেডি ড্রাগ দিয়ে দিয়েছি, তাই তোমার শুধু ওকে ভয় দেখিয়ে পাহাড় থেকে নিচে ফেলতে হবে। মিনিস্টার লিউ বলে, শুধু মুখের কথা, প্রমাণ কোথায়? তখন শাওরেন মিনিস্টার লিউ এর একটা ছোট্ট ব্যাগ দেখায়, যেটাতে ওনার নাম লেখা ছিল এবং এটা ওই ডাকাতের কাছে পাওয়া গেছে। তখন লুজাও বেরিয়ে বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার বাবা এরকম কাজ কেন করবে? কেউ আমার বাবাকে ফাঁসাচ্ছে, আপনারা অবশ্যই ভালোভাবে ইনভেস্টিগেশন করবেন। শাওরেন বলে, আপনি তো ওনাকে বাবা বলে ডাকছেন, তবে সে আপনাকে মেয়ে মনে করে না। যাই হোক, আমরা তাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করব। আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। এরপর তারা সেখান থেকে চলে যায়। লুজাও সিতুকে বলে, আমার বাবা এরকম কাজ করতেই পারে না, কোথাও ভুল হচ্ছে, আমার বাবাকে আপনাকে বাঁচাতেই হবে। সিতু বলে, অবশ্যই আমি আমার শ্বশুরকে বাঁচানোর চেষ্টা করব। তবে সে মনে মনে বলছিল, লুজাও তুমি কি গেম খেলছো? রাতের বেলা লুজাও তার বাবার সঙ্গে দেখা করতে আসে। সে বলে, বাবা তুমি সবসময় জানতে চাও না যে আমার পেছনে কে আছে? তখন শাওরেন বের হয়। তার বাবা বলে, আমি এটা আন্দাজ করেছিলাম। লুজাও বলে, আপনি সিতুর সিক্রেট সম্বন্ধে অনেক কিছু জানেন, সিতু হয় আপনাকে বাঁচাবে, নয়তো আপনাকে মেরে ফেলবে। তার বাবা বলে, সিতু সুকে পছন্দ করে, তাই সে অবশ্যই আমাকে বাঁচাবে। লুজাও বলে, সুয়ের পরিচয় কি? তা তো আপনি ভালো করেই জানেন, একজন রাজকুমার তার পরিচয় নিয়ে আপনাকে বাঁচাতে আসবে? হ্যাঁ, আমি আপনার দ্বিতীয় স্ত্রীকে মেরেছি এবং আমি জানি আমার মাকে আপনারা দুজন মরতে বাধ্য করেছেন, তাই আপনাদের তো ছেড়ে দেওয়া যায় না। তার বাবা বুঝতে পারে তাকে বাঁচাতে কেউ আসবে না। সে তখন চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলে, তুমিও ঠিক তোমার মায়ের মতোই খারাপ। এরপরেই সেখানে একটা শব্দ হয়। লুজাও বুঝতে পারে তার বাবা মারা গেছে, কিন্তু সে পেছন ফিরে না তাকিয়ে সামনে গিয়ে চলে আসে। ওদিকে দেখা যায় লুজাও এর বাবা নিজেকে আঘাত করে শেষ করে ফেলেছে। এদিকে এই খবর সিতুর কাছে আসে। সিতু এটা শুনে খুশি হয়, কারণ এতে তার অনেক সিক্রেট মাটি চাপা পড়ে গেল। তখন ইয়াও এসে বলে, সু কোনো কিছু খাচ্ছে না, সে শুধু আপনার সঙ্গে দেখা করতে চাইছে। সিতু তার কথা শুনে রেগে যায়। ইয়াও বলে, আমি পরীক্ষা করে বুঝতে পেরেছি সু ম্যাডাম প্রেগনেন্ট। একটু পরে দেখা যায় সু একটা চাকু নিয়ে বলছে, আমাকে রাজকুমারের সঙ্গে দেখা করতে দাও। এর মধ্যেই সিতু সেখানে যায় আর বলে, পাগলামি করো না। সু বলে, এই পরিস্থিতিতেও এখনো আপনি আমাকে বিশ্বাস করবেন না? আমার বাবা মায়ের এই পরিণতির জন্য দায়ী লুজাও। এবার আমার পালা। সিতু বলে, আমি বুঝতে পারছি তুমি কিসের ভয় পাচ্ছ, কিন্তু আমরা এতদিন যে কষ্ট করেছি, এখন উল্টাপাল্টা কিছু করলে সব নষ্ট হয়ে যাবে। তুমি কি মনে করছো আমি এগুলো নিজের জন্য করছি? আমি তো তোমার, আমাদের বাচ্চার ভবিষ্যতের জন্য করছি। লুজাও এর মামা যেদিন এখানে আসবে সেদিনই হবে লুজাও এর শেষ দিন। এদিকে শাওরেন লুজাও এর কাছে আসে। লুজাও বলে, শুনেছি আমার মামা নাকি কয়েকদিনের মধ্যেই রাজধানীতে চলে আসবে, এরপর সব সম্পত্তি আমাকে সিতুকে লিখে দিতে হবে। শাওরেন বলে, সম্পত্তি পাওয়ার সাথে সাথেই ও তোমাকে মেরে ফেলবে। লুজাও বলে, এজন্য আমাকে আগে এখান থেকে কোনো বড়সড় একটা কারণ দেখিয়ে চলে যেতে হবে। শাওরেন বলে, রাজকুমার সিতুর স্ত্রী তার বাবার সঙ্গে দেখা করতে যাওয়ার পরপরই তার বাবা মারা গেছে, তাই তাকে শাস্তি হিসেবে রাজপ্রাসাদে শিক্ষা নেওয়ার জন্য পাঠানো হবে। রাজপ্রাসাদে সকল অপরাধীদের শিক্ষা দেয় নবম রাজকুমার, তার প্যালেসের নাম পিলান প্যালেস। লুজাও বলে, সেখানে গেলে আমি আরো একটা কাজ করব, সেটা হলো সিতুর কাছ থেকে ডিভোর্স নেয়া। এরপর পরদিন সিতু লুজাওকে বলে, তোমাকে ট্রেনিং নেওয়ার জন্য পিলান প্যালেসে যেতে বলেছে, তবে ওইটা নবম রাজকুমার মানে আমার চাচার প্যালেস, সেখানে কোনো দাসী নিয়ে যাওয়া নিষিদ্ধ। আমি তোমার জন্য একটা লোক রেডি করেছি, সে তোমাকে দেখে রাখবে। লুজাও চলে আসার সময় আমরা তার চেহারায় হাসি দেখতে পাই। সিতু সেই দাসকে লুজাও এর উপর নজর রাখতে বলে। এরপরে লুজাও গাড়িতে করে যাচ্ছিল, হঠাৎ করেই গাড়ি থেমে যায় আর গারোয়ানের গায়ে কেউ তীর ছুঁড়ে মারে। এরপরে ভেতরে তলোয়ার দিয়ে বলে,
ম্যাডাম, আপনার গাড়ি একজন ডাকাত ধরেছে। লুজাও বলে, ডাকাত আমার কাছে কি চায়? সে বলে, ডাকাত আপনাকে বিয়ে করে নিজের রানী বানাতে চায়। এই কথা বলে শাওরেন নিজেই হাসতে থাকে। লুজাও বলে, তুমি যে সিতুর লোকটাকে মেরে ফেললে, এখন কি জবাব দেবে? শাওরেন বলে, ওই লোকের বদলে আরেকজন লোক যাবে। একই তো কথা, মানে সে নিজেই যাবে। এরপরে সে লুজাওকে রাজহাঁস খেতে দেয়। লুজাও তার আঘাত এখন কেমন আছে সেটা জিজ্ঞেস করলে শাওরেন বলে, তুমি আমার জন্য চিন্তা করছো? লুজাও তখন একটু বাইরে এসে বলে, না বললে নাই। শাওরেন এরপর গাড়ি চালাতে শুরু করে। এরপরে তারা পিলান প্যালেসে পৌঁছায়। এখানে একজন দাসী লুজাওকে 4 ঘন্টা হাঁটু গেড়ে বসে থাকতে বলে। লুজাও বসে বলে, 4 ঘন্টা? এটা কোনো কথা হলো? শাওরেন বলে, এই নবম রাজকুমার বর্তমান রাজার ভাই, উনি অনেক বেশি কঠোর। শুনেছি ওনার বোন মিয়াওয়ের আমাদের শত্রু রাজ্য চিয়াংয়ে বিয়ে হয়েছিল, তবে সেখানে তাকে নির্মমভাবে হত্যা করে তার বডি পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকেই এই নবম রাজকুমার এরকম কঠোর হয়ে গেছে। তখন সেখানে সিতুর আরেকজন চাচাতো ভাই, যার নাম রুয়ান, সে আসে। সে বলে, মানে এত জায়গা থাকতে তোমাকে মাঝখানে বসতে হলো? সে লুজাওকে দেখে আজে বাজে কথা বলতে থাকলে শাওরেন তাকে এক লাথি দিয়ে ফেলে দেয়। রুয়ানের দাস কিছু বলতে চাইলে শাওরেন তাকে ধরে নিচু করে যাতে লুজাও তাকে চর মারতে পারে। এর মধ্যেই সেখানে নবম রাজকুমার ইউয়ান চলে আসে। সে বলে, এরকম একটা জায়গায় কে অভদ্রতা করছে? রুয়ান বলে, কাকা, আমার কোনো দোষ নেই, সব দোষ এই মেয়েটা আর ওর দাসের। ইউয়ান লুজাওয়ের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে আগেও দেখেছি, তুমি তো অনেক ভদ্র ছিলে, এখন এরকম অভদ্র কেন হয়েছো? সে বলে, আমি এখানে আসার সাথে সাথেই রুয়ান আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছে। ইউয়ান বলে, এখন তোমাদের সবাইকে শাস্তি দিতে হবে। তুমি 100 বার সূত্র লিখবে, তোমার দাস 20টা বেতের আঘাত পাবে আর রুয়ান 50টা বেতের আঘাত পাবে। এরপর রাতের বেলা শাওরেন ঘরে আসলে লুজাও বলে, এখানে আর এরকম করো না, আমি চাই না তুমি এত আঘাত পাও। শাওরেন বলে, তুমি আমার জন্য চিন্তা করছো? সে বলে, এমনিই বললাম। এরপরে সে তার আঘাতে ওষুধ লাগাতে গিয়ে দেখে তার পিঠে অনেক আঘাত। সে বলে, তুমি জীবনে অনেক কষ্ট করেছো। তখন তার নজরে পড়ে সেই আঘাতের দাগটা যেটা জিনু শাওরেনকে দিয়েছিল। সে ওটাতে ওষুধ লাগিয়ে দেয়। শাওরেন তার জামা সুন্দর করে পরিয়ে দিতে বলে। লুজাও যখন তার জামা পরাচ্ছিল তখন শাওরেন ছায়ায় তাদেরকে দেখছিল। সে তখন তার দুটো হাত বাড়িয়ে দেয় যাতে মনে হয় তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে রেখেছে। হঠাৎ করেই সে লুজাওকে আপু বলে ডাক দেয়। এরপরে তাকে তুলে টেবিলে বসায়। সে কিছু করতে যাবে তখনই শাওরেনের সৈনিক সেখানে আসে। শাওরেন বলে, তোমার এমন কি কাজ পড়লো যে এখানে আসতে হলো? সে বলে, আপনি এই বইগুলো চেয়েছিলেন, আমি অনেক খুঁজে এনেছি। এরপরেই দেখা যায় সৈনিক বাইরে আছে আর শাওরেন তার আনা সব বই তার গায়ে ছুড়ে দিয়েছে। এরপরে লুজাও সূত্র লিখছিল। সে বলছিল, লেখালেখি যে এত কষ্ট। তখন শাওরেন এসে বলে, তুমি বিশ্রাম করো, আমি লিখে দিচ্ছি। লুজাও বলে, এগুলো তো মেয়েদের কাজ, তুমি এই সূত্র পারো? সে বলে, কাজের আবার ছেলে মেয়ে আছে নাকি? এগুলো সূত্র আমি আমার আপুকে পড়তে দেখেছি। এরপরে সে লিখতে শুরু করে। লুজাও মনে মনে বলছিল, আসলে ভালো করে দেখলে বোঝা যায় তুমি দেখতে অনেকটা হ্যান্ডসাম। লুজাও ঘুমিয়ে পড়লে শাওরেন তার হাতে একটা ব্রেসলেট পরিয়ে দেয়। এরপরে মনে মনে বলতে থাকে, আমি কি করলে তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন লুজাওয়ের ঘুম ভেঙে যায়। সে বলে, তুমি কি করছো? শাওরেন বলে, আমি কিছু করিনি, এখন করব। এরপরেই সে তাকে কিস করে দেয়। লুজাও প্রচন্ড অবাক হয়ে যায়। শাওরেন আবার তার কাছে গেলে লুজাও তাকে বাধা দেয়। সে বলে, আমরা শুধু একজন আরেকজনকে ব্যবহার করছি। শাওরেন তার হাত নিজের বুকে রেখে বলে, আমি কখনোই তোমাকে ব্যবহার করিনি। সে আবারও তাকে কিস করতে চাইলে লুজাও তাকে বাধা দেয়, কিন্তু শাওরেন তাকে কিস করে দেয়। লুজাও রেগে গেলে শাওরেন বলে, আমার মনে হলো আমার এই কয়দিনের ব্যবহারে তুমি আমার ফিলিংস বুঝতে পেরেছো। লুজাও বলে, বোঝার কি আছে? সিতু যখন আমাকে বিয়ের কথা বলেছিল সেও বলেছিল সে আমাকে অনেক ভালোবাসে। শাওরেন বলে, তুমি ওর স্ত্রী নও, তুমি কখনোই ওর স্ত্রী ছিলে না। লুজাও বলে, তাতে কিছু আসে যায় না, আমার এখন ওর স্মৃতিই মনে আছে। তোমরা পুরুষ জাত সবাই এক। শাওরেন বলে, না, আমি ওর মতো না, দয়া করে ওকে আর আমাকে এক কাঠি দিয়ে মেপো না। লুজাও একটু শান্ত হলে শাওরেন তাকে কিস করে। এরপর বলে, তুমি এখন আমাকে কেন সরালে না? আসলে তুমি আবার নতুন সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছ, তাই তো? লুজাও, তুমি আমাকে পছন্দ করো। এই বলে সে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। লুজাও নিজেকে শান্ত করছিল, তখন সে হাতে ব্রেসলেটটা দেখতে পায় এবং বুঝতে পারে এটা শাওরেন তার জন্য এনেছে। এটা মূলত দীর্ঘ জীবনের জন্য পরানো হয়। পরদিন লুজাও কাপড় ডাই করার জন্য নিয়ে যাচ্ছিল। সে পরে যেতে চাইলে ইউয়ান তাকে ধরে। সে বলে, ধন্যবাদ আঙ্কেল। ইউয়ান বলে, তোমার কাপড় ডাই করার স্টাইল খুব সুন্দর, খুবই ভালো লাগছে।
এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন রুয়ান লুঝাওয়ের উপর আঘাত করতে চাইছিল আর বলছিল, আজ আমি তোমাকে মেরেই ফেলবো। দূর থেকে একটা কাপড় এসে তাকে চারদিক থেকে বেঁধে ফেলে। এটা ছিল শাওরেন। শাওরেন বলে, ওকে কি মারবো না ছেড়ে দেবো? লুঝাও বলে, এখন ওকে মারলে আমার রং করা কাপড়গুলো সব নষ্ট হয়ে যাবে। সে তার হাতে একটা ওষুধ দিয়ে বলে, ওকে বিষ খাইয়ে দাও। শাওরেন জোর করে তাকে সেটা খাইয়ে দেয়। রুয়ান বলে, এটা কি বিষ? লুঝাও বলে, ধীরে ধীরে এটা তোমার শরীরে কাজ করবে, 1 বছর পর তুমি মারা যাবে। রুয়ান তখন কান্না করতে থাকে আর বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো করব না। লুঝাও বলে, একটু আগে কে জানি বললো আজ আমাকে মেরেই ফেলবে। রুয়ান আবার তার কাছে ক্ষমা চাইতে থাকে। লুঝাও বলে, বাড়ি চলে যাও আর ভদ্র হয়ে থেকো, 1 বছরের আগেই আমি তোমাকে অ্যান্টিডোট দিয়ে দেব। রুয়ান কোনো মতে কেচোর মতো সেখান থেকে চলে যায়। শাওরেন বলে, তুমি ওকে কি দিয়েছো? সে বলে, আরে ওটা ভিটামিন ওষুধ। লুঝাও বলে, তুমি তো এত নরম মনের না, আর ওকে ছেড়ে দিলে? সে বলে, কারণ আমি চাই না আবার তোমাকে 20টা বেতের আঘাত দেয়া হোক। এদিকে দেখা যায় লুঝাওয়ের মামা চলে এসেছে এবং তাকে নিয়ে সিটু এখন পিলান প্যালেসে এসেছে এবং তারা এখন লুঝাওয়ের ঘরের দিকে যাচ্ছে। এদিকে লুঝাওয়ের ঘরে ছিল শাওরেন। সে বলে, তুমি স্বীকার করো তুমি আমাকে পছন্দ করো। সে তাকে কিস করতে চায়, তবে লুঝাও বাধা দেয়, কিন্তু শাওরেন তো আর বাধা মানবে না। তবে এর মধ্যেই দরজা খুলে সিটু চলে আসে। সে দেখতে পায় লুঝাও লিখছে। তখন তার মামা এসে তাকে সম্মান জানায় আর সকল সম্পত্তির কাগজ দিয়ে দেয়। লুঝাও একটা একটা করে সবগুলো কাগজে সাইন করে দেয়। সিতু একটা সিলের কালি বের করে বলে, এবার এতে টিপসই দিয়ে দাও। সে মনে মনে বলছিল, একবার এটাতে হাত দে, এরপরেই তুই শেষ। আর লুঝাও মনে মনে বলছিল, তুই আমার সম্পদ নিচ্ছিস, কিন্তু আফসোস আমার সম্পদ খাওয়ার জন্য তুই বাঁচবি না। সে সবগুলো কাগজে টিপসই দিয়ে দেয়। পরে সিতু বলে, সত্যি কথা বলতে তোমাকে বিয়ে করা আমার অনেক বড় ভাগ্য। তোমার ট্রেনিং শেষ হলে আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব। এই বলে তারা সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার সাথে সাথেই উপর থেকে শাওরেন আর ইয়াও নামে। তখন দেখানো হয় আসলে ওই সময় ইয়াও এসেছিল এবং সে বলে যে সিতু এদিকে আসছে, তাই তারা লুকানোর জন্য সিলিং এ উঠে পড়ে। শাওরেন বলে, ও তোমার সম্পদ সব বিক্রি করে চিয়াং রাজ্যে পাঠাবে অবৈধ অস্ত্র বানানোর জন্য। এই প্রমাণ আমি হাতে নাতেই ধরে ফেলবো। ওর বিরুদ্ধে তখন আমার কাছে আরো শক্ত প্রমাণ থাকবে। এবার আর ওকে কেউ বাঁচাতে পারবে না। লুঝাও বলে, আমার প্রিয় বোন সু এখন কি করছে? ইয়াও বলে, সে প্রেগনেন্ট, ভালোই দিন কাটাচ্ছে। লুঝাও বলে, এবার আমার বোনের পালা। একটু পরেই সে ইউয়ানের কাছে যায় আর কান্না করে বলতে থাকে, আঙ্কেল, আমি খবর পেলাম আমার বোন নাকি ভীষণ অসুস্থ। কয়েকদিন আগে আমার বাবা আমার আন্টি আমাদের ছেড়ে চলে গেছে। এখন আমার এই একটাই বোন আছে, আমাকে একবার তাকে দেখতে যেতে দিন। ইউয়ান বলে, এভাবে বললেই তো আর হয় না, প্যালেসের একটা নিয়ম আছে। লুঝাও বলে, আমি জানি, তবে আপনার যদি আমাকে ছাড়তে সন্দেহ হয় তাহলে আপনিও আমার সঙ্গে চলুন। ইউয়ান বলে, ঠিক আছে, তাহলে আমিও যাব। রাতের বেলা এরা দুজন বাড়িতে এসে পৌঁছায়। লুঝাও এক দাসীকে ওষুধ নিয়ে যেতে দেখে বলে, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। এদিকে ভেতরে সু বলছিল, রাজকুমার, সারাদিন বিছানায় শুয়ে থাকতে একদম ভালো লাগে না, আপনিও আমার সঙ্গে থাকুন। সিতু তাকে একটা আঙ্গুর ফল খাইয়ে দিয়ে বলে, আমি তো তোমার সাথেই থাকি। সু বলে, টক ফল খেতে অনেক ভালো লাগে। তখন সিতু বলে, ছেলে হলে টক ভালো লাগে, মেয়ে হলে মিষ্টি ভালো লাগে, আমাদের অবশ্যই ছেলে হবে। তখনই লুঝাও এই কথা শুনে তার হাত থেকে ওষুধ পড়ে যায়। আঙ্কেল ইউয়ান দরজা খুলে ভেতরে আসলে সিতু তো ভয় পেয়ে যায়। তখন ইউয়ানের পেছন থেকে লুঝাও বের হয়। সিতু তাকে দেখে রেগে গেলে লুঝাও বলে, কি ব্যাপার, আমাকে দেখে খুশি হওনি নাকি চাওনি যে আমি এখানে আসি? সে শুয়ের দিকে তাকিয়ে বলে, আমি তোমার অসুখের কথা শুনে ছুটে চলে এসেছি। এসে কি দেখলাম, আমার পেছনে আমার স্বামীর সাথে তুমি নিজেদের বাচ্চা নিয়ে আলাপ করছো। সে তাকে থাপ্পড় মারতে চাইলে সিতু তাকে ধরে রাখে। সু বলে, এতে রাজকুমারের কোনো দোষ নেই, তোমার শাস্তি দেওয়ার হলে তুমি আমাকে শাস্তি দাও। লুঝাও তখন সিতুকে একটা থাপ্পড় মারে আর বলে, ওকে মারতে দেখতে চাও না, তাহলে নিজে খাও। সিতু বলে, তুমি কি পাগল হয়ে গেছো? সে বলে, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি কোনো অন্যায় করিনি, তারপরও আমাকে শাস্তি হিসেবে পিলান প্যালেসে পাঠানো হয়েছে। আমি সেখানে সকল নিয়ম কানুন মেনে কাজ করছি, তোমাকে বিশ্বাস করে আমার সকল সম্পত্তি লিখে দিয়েছি, আর এদিকে তুমি আমার বোনকে নিয়ে আনন্দ করছো। সিতু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর বলে, বিয়ে হয়েছে কয় বছর হয়েছে, এখনো তুমি আমাকে একটা বাচ্চা দিতে পারোনি, তুমি আমাকে কনকিউবাইন পর্যন্ত নিতে দাও না, তুমি তো আমার স্ত্রী হওয়ারই যোগ্য না। লুঝাও নিজের হেয়ার পিন দিয়ে তার গলায় একটা কাট লাগায়। সিতু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে আঙ্কেল ইউয়ান তাকে ধরে আর বলে, অনেক হয়েছে, তোমার স্ত্রী ট্রেনিং গ্রহণ করছে আর এদিকে তুমি বাড়িতে কনকিউবাইন নিয়ে এসে তার সঙ্গে সময় কাটাচ্ছ।
রাজবংশের মান সম্মান তুমি সব ডুবিয়ে দিয়েছো। তুমি অন্যায় করেছো। লুজাও, তুমি এখনো সন্তানের মা হতে পারোনি, এখন তুমি তোমার স্বামীর উপর অ্যাটাক করেছো, তাই তুমিও অন্যায় করেছো। তোমাদের আর একসাথে থাকা ঠিক হবে না। কাল সকালেই তোমরা ডিভোর্স নেবে। সিতু বলে, কাল না, আমি আজকেই ওকে ডিভোর্স দিতে চাই। লুঝাও খুশি হয়ে বলে, ধন্যবাদ। এরপরে সিতু যখন ডিভোর্স লেটার লিখছিল তখন সে বলে, আমি তো কাউকে বলিনি সু অসুস্থ, তুমি জানলে কি করে? লুঝাও বলে, এই কথা জানার যোগ্যতা তোমার নেই। সিতু ডিভোর্স লেটার লিখে বলে, ডিভোর্স লেটার চাইলে আমার কাছে এসে তারপর নাও। লুঝাও তার সঙ্গে ফাইট করে সেটা নেয়। সিতু বলে, তুমি লুঝাও নাও। লুঝাও বলে, আমি লুঝাও, তবে আমি এখন মানুষ না, ভূত। এরপরে সে আঙ্কেল ইউয়ানের কাছে গেলে ইউয়ান বলে, অভিনন্দন, তোমার আশা পূরণ হয়েছে। লুঝাও এতে ভীষণ অবাক হয়ে যায়। ইউয়ান বলে, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি আজ এখানে এসেছো কিছু একটা মোটিভ নিয়ে, এবং তুমি হয়তো ডিভোর্সই চেয়েছিলে। তোমার আশা পূরণ হয়েছে। তবে আমি তোমাকে কেন সাহায্য করেছি জানো? কারণ তোমার চোখগুলো দেখতে রাজকুমারী মিয়াও এর মতো। আঙ্কেল ইউয়ান চলে গেলে লুঝাও বলতে থাকে, মিয়াও? সে কি নিজের বোনের কথা বলল? এরপর পরদিন সকালে শাওরেন মহারাজের কাছে একটা রিপোর্ট জমা দেয়, যাতে মহারাজ অনেক বেশি খুশি হয়। সে বলে, তুমি আমার অনেক বড় একটা সমস্যার সমাধান করে দিয়েছো। আজ তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। শাওরেন বলে, আমার একটা জিনিস চাওয়ার আছে। এখন মিনিস্টার লিউয়ের বাড়ি একদম খালি। তার মেয়ের গতকালকেই ডিভোর্স হয়েছে। আমি চাই ওই বাড়িটা আপনি তার মেয়ে লুঝাওকে দিয়ে দিন। মহারাজ এতে রাজি হয়ে যায়। লুঝাও ঘর থেকে বের হয়ে শাওরেনকে দেখলে সে তার ডিভোর্স লেটারটা দেখায়। এরপর দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তারা দুজন অনেক বেশি খুশি ছিল। শাওরেন বলে, চলো আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাই। সে বলে, আমার বাড়ি কোত্থেকে আসবে? আমার কোনো বাড়ি নেই। শাওরেন বলে, একটা আছে। এরপর সে তার হাত ধরে সেই বাড়ির সামনে নিয়ে যায়। সে বলে, আজ থেকে এটা তোমার বাড়ি। শাওরেন বলে, আমি তোমাকে বাড়ি দিয়েছি এজন্য না যে তুমি সারা জীবন এখানে বন্দি থাকবে, এজন্য দিয়েছি যাতে তুমি যেখানেই যাও, যা কিছুই করো, সবসময় মনে রাখবে তোমার যাওয়ার একটা জায়গা আছে, দিন শেষে যাতে তুমি এখানে ফিরে আসতে পারো। লুঝাও বলে, তুমিও আসো আমার সাথে। কিন্তু শাওরেন বলে, আমরা সুনতিয়ান সেক্টরের লোকেরা সামনের দরজা দিয়ে কারো বাড়িতে যাই না, কারণ আমরা তো অনেক মানুষ মারি, তাই আমাদেরকে অশুভ ধরা হয়। লুঝাও বলে, এটা কেমন কথা? তোমরা মহারাজের তলোয়ার, রাজ্যের ভালোর জন্য কাজ করো। তুমি না থাকলে আমি যে কি করতাম আমি কল্পনাও করতে পারি না। সে তাকে ভেতরে আসতে বলে। এরপর তারা ভেতরে গেলে শাওরেন বুঝতে পারে তার হাতে আঘাত, তাই সে বলে, আমার কাজ আছে বলেই সে তাড়াতাড়ি চলে যায়। তবে লুঝাও সেখানে পড়ে থাকা এক ফোঁটা রক্ত দেখে বুঝতে পারে শাওরেন অসুস্থ। সে ইয়াওকে এই বিষয়ে জিজ্ঞেস করলে ইয়াও বলে, উনি প্রায়ই আঘাত পায়, এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন না। লুঝাও বলে, ও আমার জন্য সবকিছু করছে, ওর ভালোবাসা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। ইয়াও বলে, আপনি এত ভাববেন না, কয়েকদিন আগে মাস্টার একটা কবুতর ধরে নিয়ে এসেছিল। দিনরাত সে সেটাকে খাবার পানি দিত। সবাই বলতো, এটাকে এত লালন পালন করে লাভ নেই, এটা ছাড়া পেলেই চলে যাবে। সত্যি একদিন সেটা ছাড়া পাওয়ার সাথে সাথেই উড়ে চলে যায়। তবে সন্ধ্যা হতেই সেটা আবার ফিরে আসে। লুঝাও বুঝতে পারে এই কথাটাই শাওরেন তাকে বলেছে, যে তুমি যেখানেই যাও, যাই করো, মনে রাখবে তোমার ফিরে আসার মতো একটা জায়গা আছে। তখনই একজন সেবক এসে বলে, মাস্টারের অবস্থা খুবই খারাপ, একবার গিয়ে দেখে আসুন। লুঝাও তখন দৌড়াতে শুরু করে আর মনে মনে বলছিল, আমি এখনো নিজের মনের কথা তোমাকে বলিনি, তাই তোমার কিছু হবে না। এদিকে শাওরেন তার সৈনিককে বলে, আমার গায়ে একটু ওষুধ লাগিয়ে দাও। তার সৈনিক বলে, মাস্টার, আমি আপনার এই আঘাতটাকে আরো বড় বানিয়ে দিই। শাওরেন বলে, মানে কি? আমার শরীরে ব্যথা লাগে না, কিন্তু আমার শরীর থেকে বেশি রক্ত গেলে আমি বাঁচবো? এখানে আমরা বুঝতে পারি শাওরেনের শরীরে যতই আঘাত লাগুক তার কোনো ব্যথা অনুভূত হয় না। সৈনিক বলে, লুঝাও ম্যাডাম খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে। এর মধ্যেই লুঝাও এসে পড়লে এরা দুজন বসে পড়ে। সৈনিক তো কান্না করতে থাকে, মাস্টার, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। লুঝাও এসে তার আঘাতে হাত দিয়ে বলে, ব্যথা করছে? সে বলে, হ্যাঁ, অনেক ব্যথা করছে। লুঝাও বলে, কিন্তু আমি শুনেছি তোমার শরীরে নাকি ব্যথা করে না। এখন তো আর এদের কিছু বলার নেই, তাই সৈনিক তাড়াতাড়ি সেখান থেকে পালায়। শাওরেন বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে তোমাকে একটু দেখতে চেয়েছিলাম। তারা দুজন একসাথে বসলে লুঝাও বলে, তুমি নিজের খেয়াল রাখো, তোমার কিছু হয়ে গেলে সারা জীবন আমাকে কে দেখে রাখবে? শাওরেন তখন একদম অবাক হয়ে যায়। সে বলে, তুমি এখন কি বললে? লুঝাও বলে, আমি বলেছি আমি তোমাকে পছন্দ করি এবং আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। শাওরেন এটা শুনে ভীষণ খুশি হয়ে যায়। সে অন্যদিকে ঘুরে থাকলে লুঝাও বলে, কি হয়েছে?
সে বলে আমি সবকিছু সুন্দরভাবে প্ল্যান করেছিলাম। আগে সিতুকে ধরবো, তারপর তোমার জন্য একটা বড় বাড়ি কিনবো, পরে অনেক ফুল দিয়ে তোমাকে বিয়ের জন্য প্রপোজ করব। আমি এখনো কিছুই করে উঠতে পারিনি। লুঝাও বলে সমস্যা নেই, তোমার ভালোবাসা এমনিই আমি দেখতে পাই। শাওরেন নিচে বসে বলে তাহলে সিতুর কেস কমপ্লিট হয়ে গেলে আমাকে বিয়ে করবে? লুঝাও রাজি হয়ে যায়। এদিকে সৈনিক ইয়াওকে ধরে নিয়ে আসছিল শাওরেনের চিকিৎসা করার জন্য, কিন্তু তারা এই দৃশ্য দেখে সৈনিক বলতে থাকে এইবার আমি একেবারে শেষ। এর মধ্যেই শাওরেন তাকে দেখলে সব জিনিসপত্র তাদের দিকে ছুড়ে দেয়। অন্যদিকে সিতুর কাছে তার সৈনিক এসে বলে আমি জানতে পেরেছি আমাদের এখানে যে ডাক্তার মেয়েটা ইয়াও থাকতো সে আসলে সুনতিয়ান সেক্টরের ডাক্তার। আর লুঝাও ম্যাডামের সাথে পিলান প্যালেসে আমরা যে দাসকে পাঠিয়েছিলাম সে অনেক আগেই মারা গেছে, তার বদলে সেখানে গিয়েছিল শাওরেন। তখন একজন দাসী এসে বলে সু ম্যাডাম কিছু খাচ্ছে না, বলছে আপনাকে দেখতে চায়। সিতু বলে এই পরিস্থিতিতেও ওর এই নাটক না করলে চলে না। সে সেখান থেকে চলে যায়। এদিকে লুঝাও ফুলদানিতে ফুল সাজাচ্ছিল, কিন্তু সে ঠিকভাবে সাজাতে পারছিল না। তখন শাওরেন ছোট ছোট করে কেটে সাজাতে থাকে। লুঝাও বলে তুমি এই কাজও পারো, তাহলে ভবিষ্যতে আমাদের বাড়ির সকল ফুলদানির দায়িত্ব তোমার। শাওরেন বলে হ্যাঁ, আপনার সকল আদেশ আমার মাথার উপর। এরপরে তারা দুজন বাইরে ঘুরতে বের হয়। প্রথমে তারা ক্যান্ডি কেনে, পরে তারা ম্যাচ করে দুটো হেয়ার পিন কেনে। শাওরেন লুঝাওয়ের কাছে যেতে থাকলে লুঝাও তাকে ধাক্কা দিয়ে বলে দোকানদার দেখছে। দোকানদার বলে আপনাদের দুজনকে একসাথে অনেক সুন্দর মানিয়েছে। শাওরেন তাই তাকে অনেকগুলো টাকা দিয়ে দেয়। এরপর সে লুঝাওকে জিজ্ঞেস করে এখন তারা কোথায় যাবে। লুঝাও বলে তার একটা খাবার খেতে ইচ্ছে করছে, তাই শাওরেন তাকে সেখানে দাঁড় করিয়ে সেই খাবারটা আনতে যায়। লুঝাও খেয়াল করে তার হাতে শাওরেনের দেয়া ব্রেসলেটটা নেই, তাই সে সেটা খুঁজতে বের হয়। তখন সে রাস্তায় সেটা দেখে। একটা মেয়ে তাকে কুড়িয়ে দেয়, তবে মেয়েটার গায়ে অনেক আঘাত ছিল। মেয়েটার সামনে গিয়েই পড়ে যায়। লুঝাও তার কাছে গিয়ে বুঝতে পারে মেয়েটা হয়তো বিষ খেয়েছে। সে তখন তাকে অনেকগুলো আঘাত করে, যার ফলে মেয়েটা বমি করে সব ফেলে দেয়। লুঝাও জিজ্ঞেস করে কেন তুমি মরে যেতে চাইছো? তখন সে বলে আমার স্বামী আমাকে ব্রথালে বিক্রি করে দিয়েছে, আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে এসেছি, তবে তারপরও সবাই আমাকে নোংরাই বলছে, এমনকি আমার স্বামীও আমাকে মারধর করে বের করে দিয়েছে। লুঝাও বলে তোমার স্বামীর অন্যায়ের প্রায়শ্চিত্ত তুমি কেন করবে? তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো। তারা সেখানে গেলে ওই লোক আবার তার স্ত্রীর গায়ে হাত দিতে চায়, কিন্তু লুঝাও তাকে আঘাত করে। মেয়েটা হাতে চাকু নিয়ে বলে তুমি আমাকে মারো ঠিক আছে, কিন্তু যে আমাকে বাঁচিয়েছে তুমি তার গায়ে হাত দিতে পারবে না। লুঝাও ওই লোকের সঙ্গে ফাইট করলে মেয়েটা এরপরে তার স্বামীর গায়ে আঘাত করে দেয়। লুঝাও বলে ভয় পেও না, তুমি ভয় পাও বলে ও তোমার গায়ে হাত দিতে পারে, তোমাকেও অত্যাচার করতে পারে। তুমি যদি ভয় না পাও ও তোমার কাছে কিচ্ছু না। সেই মেয়েটা তখন তার স্বামীকে আঘাত করতে থাকে আর বলতে থাকে এই 7টা বছরে আমি তোর জন্য কি না করেছি, আর তুই কি না শেষমেশ আমাকে বিক্রি করে দিয়েছিস, তোর মরে যাওয়াই উচিত। এরপর সে হাসতে থাকে। সে বলে যার ভয়ে আমি বাঁচতাম আজ তাকে আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। তখনই তারা শুনতে পায় যে ব্রথাল থেকে এই মেয়েটা পালিয়ে এসেছে, সেখান থেকে লোকেরা এসেছে তাকে খুঁজতে। লুঝাও বাইরে গিয়ে তাদের সঙ্গে ফাইট করতে থাকে। তখন সেখানে শাওরেন চলে আসে। তারা একজনকে ধরে, তবে সেই লোক নিজেই বিষ খেয়ে নেয়। এরপরে তারা আবার সেই মেয়েটার কাছে গেলে মেয়েটা বলতে থাকে আমাকে একটা সিক্রেট রাস্তা দিয়ে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল, আমার চোখ বাঁধা ছিল তাই আমি ভালোভাবে কিছু দেখিনি, তবে একটু ফাঁকা দিয়ে আমি দেখতে পেয়েছি সেখানে অনেকগুলো পিলার ছিল। এটা শুনে তারা বুঝতে পারে এটা জিফাং প্যাভিলিয়ন। এরপরে তারা সেখানে যাওয়ার জন্য মনস্থির করে ফেলে আর সৈনিককে বলে দেয় কিছু পোশাক আর মেকআপ নিয়ে আসতে। এদিকে একজন সেবক এসে সিতুকে বলে একটা মেয়ে পালিয়ে গেছে। সিতু তাকে একটা থাপ্পড় দিয়ে বলে একটা কাজ ঠিক করে হয় না, এবার নতুন ব্যাচের মেয়েদের তাড়াতাড়ি নিয়ে আসো, অতিথিরা অপেক্ষা করছে। এদিকে মেয়েদের যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সৈনিক মাতাল হওয়ার নাটক করে তাদের রাস্তা আটকায়, আর এরা দুজন পেছনে গিয়ে নিজেরাই নিজেদের চোখ হাত বেঁধে দাঁড়িয়ে পড়ে। লোকটি গুনে দেখে 12 জন। সে বলে আনলাম 10 জন, এখন 12 জন হলো কিভাবে? আমার কি, বেশি মানুষ হলে বেশি টাকা। এরপরে তাদেরকে নিয়ে আসা হচ্ছিল। লুঝাও চারদিকের আলো দেখে বুঝতে পারে এটা সেই জায়গা যেখানে সিতুর সঙ্গে দেখা করতে সে এসেছিল। একটু পরে একজন লোক লুঝাওকে বলে এখানে একজন অতিথি আসবে, তাকে ভালোভাবে সার্ভ করবে। তখন সেখানে একজন লোক চোখ বেঁধে আসছিল। এই লোকটা হলো শত্রু রাজ্য মানে চিয়াং রাজ্যের লোক। তখন সেখানে শাওরেন আসে। সে এখানে মেয়ে সেজে এসেছিল। লুঝাও বলে তুমি তাহলে এখানে থাকো, আমি সিক্রেট রাস্তা খুঁজে আসছি। এরপরে সে বাইরে এসে সবার প্রথমে এই ব্রথালের যে ওইরান তার কাছে যায় এবং গিয়েই বলে গান পাউডার কোথায়।
ওইরান তার উপর আক্রমণ করতে চাইলে সে উল্টো তাকে ধরে ফেলে। ফলে ওইরান বলে দেয় যে গান পাউডার এই ঘরের পেছনে আছে, তবে এর মাথা এই মোমবাতির নিচে আছে। লুঝাও তাকে ধরে নিয়ে গিয়ে সেই মোমবাতির নিচ থেকে গান পাউডারের সুতা বের করে ফেলে। এরপর বলে, তোমাদের লিডার কে? মহিলা বলে, আমি জানি না, আমি সত্যিই জানি না। লুঝাও বলে, তাহলে তোমাকে দিয়ে আমি কি করব? সে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সে সেই ঘরের ভেতরে কিছু নকশা পায়। পরে সে শাওরেনের কাছে ফিরে আসে। এসে দেখতে পায় শাওরেন ধীরে ধীরে সেই লোককে মারছে, আর ওই লোক বলছে, মাস্টার আমাকে আরো মারুন। লুঝাও হাসতে থাকলে শাওরেন তাকে ইশারায় জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে কিনা। সে বলে হ্যাঁ। তখন শাওরেন ওই লোককে অজ্ঞান করে ফেলে তাকে ইচ্ছে মতো লাথি দেয়। পরে সে লুঝাওকে বলে, জানো আমি ওকে বলেছি আমি ছেলে, তারপরও সে বলছিল আমি যেন তাকে মারি। দুনিয়ার খারাপ একটা লোক। লুঝাও তার কথা শুনে আরো হাসছিল। এরপর সে তার সাথে করে আনা নকশা তাকে দেয়। পরে তারা দুজন লাথি দিয়ে ওই লোককে বের করে ফেলে। লুঝাও বলে, আমি বন্দি থাকা মেয়েদের বাঁচাতে যাচ্ছি। শাওরেন বলে, আমি সিতুর কাছে যাচ্ছি। এরপরে লুঝাও একটা মেয়েকে বাঁচায়। তখন মেয়েটা বলে, আমি আপনাকে বাকি মেয়েদের কাছে নিয়ে যাচ্ছি। তারা সেখানে গেলে লুঝাও সেখানে থাকা সকল লোকেদের মেরে ওই সকল মেয়েদের পালিয়ে যেতে বলে। তবে একটা মেয়ে চিৎকার করে বলছিল, আমাকে ছেড়ে দিন, আমি আর করবো না, আমি আর করবো না। লুঝাও দেখতে পায় এটা সু। সে বলে, তুমি এখানে কি করছো? তখন সুয়ের মনে পড়ে সে তার দাসীকে বলছিল, রাজকুমার কেন আমাকে দেখতে আসছে না? সে কি প্রতিদিনই ব্যস্ত থাকে? আমি জানি সে নিশ্চয়ই বাড়িতে অন্য কোনো মেয়ে এনেছে। তাই সে সিতুর ঘরে যায় দেখার জন্য। তবে তখন তার হাত লেগে একটা সিক্রেট দরজা খুলে যায়। সে দরজা দিয়ে ভেতরে চলে আসে, আর এভাবেই সে এখানে আটকা পড়ে যায়। অর্থাৎ সিতুর ঘর থেকে এই ব্রথালের মাঝখানে শুধু একটা সিক্রেট দেয়াল। বর্তমানে সু বলে, তুমি আমাকে ছেড়ে দাও, রাজকুমার এসে আমাকে বাঁচাবে। আমি তোমার সঙ্গে কত খারাপ কাজ করেছি, আমি তোমার সাথে যাব না। সে তাকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে নিয়ে যায়। এদিকে শাওরেন সিক্রেট রাস্তা খুঁজতে খুঁজতে সিতুর কাছে চলে আসে। সিতু তার উপরে তীর দিয়ে অ্যাটাক করে, তবে সেগুলোর একটা তার নিজের গায়েই লেগে যায়। সে বলে, আমি একজন রাজকুমার, তুমি আমাকে এভাবে অ্যারেস্ট করতে পারো না। শাওরেন বলে, রাজকুমার হয়ে শত্রু রাজ্যের সঙ্গে সম্পর্ক করেছো, অবৈধ অস্ত্র বানাচ্ছো, অবৈধ ব্রথাল খুলে রেখেছো, সব প্রমাণ আমার হাতে আছে। এর মধ্যেই তার লোকেরাও সেখানে চলে আসে আর সিতুকে ধরে নিয়ে যায়। এদিকে ব্রথাল থেকে মেয়েরা মুক্তি পেয়ে লুঝাওকে সম্মান জানাতে থাকে। তারা বলে, এখান থেকে গিয়ে আমরা মরে যাব, তাই আপনি যেহেতু আমাদের বাঁচিয়েছেন এজন্য আমরা আপনাকে সম্মান জানিয়ে গেলাম। লুঝাও বলে, পাগলামি করো না, নিজেদের মেরে কি লাভ, আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। একজন বলে, আমাদের এখন কোথাও সম্মান নেই, আমরা কিভাবে বাঁচবো? লুঝাও বলে, মানুষের কথায় কি আসে যায়, আমরা জানি কেউ ইচ্ছে করে এখানে আসে না। আমার পরিবার ব্যবসায়ী পরিবার, আমাদের অনেক দোকান আছে, তোমরা যদি চাও আমি তোমাদের সেখানে কাজের ব্যবস্থা করে দিতে পারি। এতে সেই সব মেয়েরা রাজি হয়ে যায়। একটু পর সিতুকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এরা দুজন একজন আরেকজনকে উকি দিয়ে দেখছিল। লুঝাও দৌড়ে শাওরেনের দিকে যাচ্ছিল, তবে হঠাৎ সে থেমে যায় আর তার মুখ থেকে ব্লিডিং শুরু হয়ে যায়। শাওরেন দৌড়ে এসে তাকে ধরে। যখন সে সিতুর দিকে তাকায় তখন দেখতে পায় সিতু হাসছে। এরপরের সিনে শাওরেন সিতুর সঙ্গে জেলখানায় দেখা করতে আসে। সে বলে, তুই ওকে বিষ দিয়েছিস? সে তাকে বিভিন্নভাবে আঘাত করে বলে, এর অ্যান্টিডোট কোথায় আছে তাড়াতাড়ি বল। সিতু হাসতে থাকে আর বলতে থাকে তোর সবসময় মনে হয় যে আমি জিনুকে মেরেছি, আর এই জন্য তুই আমার উপর রেগে আছিস। আমাকে শেষ করতে যা দরকার পড়ে তুই তাই করছিস, তবে তুই সত্যিটা জানিসই না। ওই দিন জিনুকে আমি আটকে ছিলাম, সে প্রচন্ড আহত ছিল, কিন্তু তারপরও সে আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল। তবে এরপর তার বডি পাওয়া যায়, তাকে কে মেরেছে তা কেউ জানে না। ওই সময় তুই জিনুকে বাঁচাতে পারিসনি, আর এখন তুই লুঝাওকেও বাঁচাতে পারবি না। তুই যত যাই করিস আমার কাছে তুই সব সময় হেরে যাবি। তুই একটা পাগল। লুঝাওয়ার জন্য তুই সবকিছু করতে পারবি, তাহলে তোকে আমি সবকিছু খুলে বলি। ওকে আমি বিষ দিয়েছি ওই দিন টিপসই দেওয়ার কালি থেকে। ওই বিষ ধীরে ধীরে ওর শরীরে ঢুকে গেছে। ওই বিষের শুধুমাত্র একটাই অ্যান্টিডোট আছে, সেটাও আমি খেয়ে ফেলেছি। এখন শুধুমাত্র লুঝাও আমার সঙ্গে ঘুমালে সে ভালো হতে পারবে। তাই লুঝাওকে বাঁচাতে এখন সবার প্রথমে তোকে আমাকে ছেড়ে দিতে হবে, তারপর নিজের হাতে লুঝাওকে আমার বিছানায় পাঠাতে হবে। পরে যদি আমার মুড হয়, যদি আমি লুঝাওর সঙ্গে ঘুমাই, তাহলে হয়তো সে প্রাণে বেঁচে যেতে পারে। এই কথা শুনে শাওরেন সাথে সাথে তলোয়ার দিয়ে তার মেইন পার্টটা কেটে ফেলে। সিতু একদম হতভম্ব হয়ে যায়। শাওরেন বলে, তুই নিজের মৃত্যুর চিন্তা কর, আমার প্রেমিকাকে আমি কিভাবে বাঁচাবো সেটা আমার চিন্তা। এই বলে সে সেখান থেকে চলে যায়, আর সিতু চিৎকার করতে থাকে। এদিকে লুঝাওয়ের অবস্থা খুবই খারাপ ছিল। শাওরেন অসুস্থ অবস্থায় সেখানে আসে। সে হাতে করে একটা জেডের চাকু নিয়ে এসেছে। সে বলে, আমার শরীর থেকে সিল্ক ওয়ার্ম বের করে ফেলো।
আমি তোমাদের বলে দেই, গত পর্বে তোমরা দেখেছিলে ছোটবেলায় শাওরেনকে সুস্থ করতে জিনু তাকে একটা ওষুধ খাইয়েছিল। মূলত সেটা ছিল একটা জীবন্ত পোকা যার নাম সিল্ক ওয়ার্ম, এবং ওইটা শাওরেনের শরীরে থাকার কারণেই তার শরীরে ব্যথা অনুভূত হয় না। এখন সে সেটা বের করে ফেলতে বলছে আর সেটা দিয়ে ওষুধ বানিয়ে লুঝাওকে খাওয়াতে বলছে। তবে ইয়াও এর সাহস হচ্ছিল না, তাই শাওরেন নিজেই নিজের বুকে আঘাত করে হাত দিয়ে সেটা বের করে এবং ইয়াওকে দিয়ে দেয়। এরপর সে লুঝাওর কাছে এসে বলে, ভয় পেও না, তুমি ভালো হয়ে যাবে। এদিকে সিতুকে বাইরে বেঁধে রাখা হয়েছিল এবং তার শাস্তি শোনানো হচ্ছিল। অবৈধভাবে চিয়াং রাজ্যের লোকেদের সঙ্গে সম্পর্ক রাখায়, অবৈধ অস্ত্র তৈরি করায় এবং সিক্রেট ব্রথাল রাখায় তাকে আজীবন কারাবাসের শাস্তি দেওয়া হয়েছে। আর তার কনকিউবাইন শুকে শাস্তি হিসেবে রাজকুমারের বাড়ির সকল আরাম আয়েশ থেকে বিতাড়িত করা হয়েছে। লোকজন সিতুর গায়ে তরকারি ছুঁড়ে মারছিল আর বলছিল, তোর কারণে আমাদের পরিবার শেষ হয়ে গেছে। দুই একজন তাকে মারতে যায়, তখন ভুলবশত একজন তার প্যান্ট খুলে ফেলে। এরপরে সবাই যখন তাকে দেখতে পায় যে তার মেইন পার্ট নেই, তখন সবাই হাসাহাসি শুরু করে। সিতু পাগলের মতো হয়ে যায়, তবে তার এখন কিছুই করার ছিল না। আড়াল থেকে দুজন এগুলো দেখছিল। এদের মধ্যে একজন হলো সিতুর পার্সোনাল সৈনিক। সে আরেকজনকে বলছিল, আপনার মিশন কমপ্লিট হয়েছে। সেই রহস্যময় ব্যক্তির হাতে একটা সবুজ রঙের আংটি ছিল। সে বলছিল, এই মিশন কমপ্লিট হয়েছে, তবে আমার ডিফেন্স ম্যাপের প্রয়োজন। সৈনিক বলে, সেটা তো জিনুর কাছে ছিল, তবে এখন হয়তো শাওরেনের কাছে আছে। সেই লোক বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, শাওরেন সারা বছর জিনুর পেছনে ঘুরে বেড়াতো, এখন সে লুঝাওর জন্য পাগল হয়ে গেছে, কারণ কি? সৈনিক বলে, লুঝাওয়ের জন্মদিনের পর থেকে সে একদম বদলে গেছে। এই কথা শুনে এই লোক একটু অবাক হয়। এদিকে লুঝাওয়ের জ্ঞান ফিরে আসে। সে জিজ্ঞেস করে, তোমাদের কি হয়েছে? মনে হচ্ছে কয়দিন ধরে যেন ঘুমাও না। ইয়াও পুরোটা বলতে চায়, তবে শাওরেন তাকে থামিয়ে দিয়ে বলে, সিতু তোমাকে বিষ দিয়েছিল, আমরা তার অ্যান্টিডোট খুঁজে ওষুধ বানিয়েছি, তাই আমরা একটু ক্লান্ত হয়ে গেছি। ইয়াও চলে গেলে শাওরেন তাকে সবকিছু খুলে বলে যে কিভাবে সিতু আর শুকে শাস্তি দেওয়া হয়েছে। এরপর সে বলে, জানো, গত রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম তোমাকে চারদিক থেকে সন্ত্রাসরা ঘিরে ফেলেছে, কিন্তু তোমাকে বাঁচানোর জন্য আমি সেখানে ছিলাম না। আমি তোমাকে বাঁচাতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। সে বলে, সেটা তো একটা স্বপ্ন ছিল। তখন তাদের মাঝখানে একটা পর্দা চলে আসে। সে বলে, তুমি তো আমাকে বাঁচিয়েছো, দেখো আমি বেঁচে আছি। সে পর্দাটা সরিয়ে দিয়ে বলে, এখন থেকে আমাদের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না। শাওরেন এরপর তাকে কিস করতে শুরু করে। পরে সে বলে, তুমি ভালো করে ভেবে নাও, পরে পস্তাবে না তো? লুঝাও বলে, আমার কোনো সিদ্ধান্তের জন্য আমি আজ পর্যন্ত পস্তাইনি। এরপরে তাদের মধ্যে সবকিছুই হয়ে যায়। সকালে শাওরেন তৈরি হচ্ছিল, তখন সে আবার তার মাথায় পাকা চুল দেখতে পায়। তার সৈনিক বলে, উত্তরের পাহাড়ে কিছু চিয়াং রাজ্যের লোকেদের পাওয়া গেছে যাদের কাছে কিনা গান পাউডার রয়েছে। শাওরেন বলে, ঠিক আছে, আমি সেখানে যাচ্ছি। লুঝাওকে ডেকো না, ওকে একটু ঘুমাতে দাও। এই বলে সে চলে যায়। এদিকে লুঝাও জিনুকে বলছিল, ধন্যবাদ আমার প্রতিশোধ নেয়ার জন্য, এখন আমার আর কোনো কিছু চাওয়ার নেই, তাই এখন আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি, ভালো থেকো জিনু। এরপরেই জিনুর তার নিজের সকল স্মৃতি মনে পড়ে যায়। সে মনে মনে বলে, আমি তো মরে গিয়েছিলাম, কিন্তু আমাকে সিতু মারেনি। তখন সে কল্পনা করে সিতুর কাছ থেকে পালিয়ে সে সামনে চলে গিয়েছিল, তবে সেখানে সেই সবুজ রঙের আংটি পরা একজন লোক গাড়িতে বসেছিল আর তার লোকেদের বলছিল, এই মেয়েটাকে মেরে ফেলো। তারাই মূলত তাকে মেরেছে। এখন সে ইয়াওকে বলে, শাওরেন কোথায়? ইয়াও বলে, মাস্টার কিছু গান পাউডারের খোঁজ পেয়েছে, সেখানেই গেছে। তবে জিনু বলে, এটা হয়তো কোনো ফাঁদ, তাই এখনই আমাদের ওখানে যেতে হবে। সে যখন হেঁটে যাচ্ছিল, তখন তার হাঁটার ধরন দেখে ইয়াও বুঝে যায় যে এটা জিনু। এরপরে তারা রাস্তায় বের হলে কয়েকজন লোক তাদের উপর অ্যাটাক করে। লুঝাও ইয়াওকে শাওরেনের কাছে যেতে বলে আর নিজে এদের সঙ্গে ফাইট করছিল। এরপর সে পালিয়ে যেতে থাকলে সামনে আঙ্কেল ইওয়ানের গাড়ি চলে আসে। সে গাড়িতে উঠে পড়ে। আঙ্কেল বলে, এরা কারা? সে বলে, আঙ্কেল আমি আপনাকে সত্যি বলছি, সিতুর পেছনে আরো একজন লোক আছে। তখনই তার নজর পড়ে ইওয়ানের হাতের আংটির ওপর এবং সে সাথে সাথেই বুঝে যায় যে এটাই সেই লোক যে তাকে মেরেছিল। তাই সে তার সঙ্গে ফাইট করতে চায়, তবে ইউয়ান তাকে অজ্ঞানের ওষুধ দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর সে বলে, তুমি আমাকে চিনে ফেলেছো, মানে তুমি সত্যিই জিনু, আমি তো শুধু আন্দাজ করেছিলাম। তখন দেখানো হয় সে সৈনিককে বলছিল লুঝাওয়ের জন্মদিনের দিন জিনু মারা গেছে। এরপর হঠাৎ করে লুঝাওয়ের পুরো চরিত্রই বদলে গেছে। সৈনিক বলে, শুনেছি উত্তরের রিলেমে জাদুবিদ্যা চলে, তারা নাকি আত্মা ফিরিয়ে আনতে পারে। ইওয়ান বলে, তাহলে তো আমাকে একবার পরীক্ষা করে দেখতেই হয়। এদিকে শাওরেন সেই সকল লোকেদের ধরে বুঝতে পারে এরা চিয়াং রাজ্যের নয়। তখন ইয়াও এসে বলে, ম্যাডামকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
শাওরেন নিজের কাছে থাকা একটা পোকা ছেড়ে দেয় আর বলে এই পোকা সিল্ক ওয়ার্ম যেখানে আছে সেখানে আমাদের নিয়ে যাবে। কিছু করে তারা পিলান প্যালেসে চলে আসে। শাওরেন ভেতরে যেতে চায়, তখন সৈনিক বলে আপনি কি পাগল হয়ে গেছেন? এটা পিলান প্যালেস, এখানে আমরা বিনা অনুমতিতে এভাবে ঢুকতে পারবো না। শাওরেন টোকেন হাতে নিয়ে বলে এটা আমার পার্সোনাল ম্যাটার, আমি তোমাকে অর্ডার করছি তুমি এটার মধ্যে আসবে না। 2 ঘন্টার মধ্যে যদি আমি আর লুঝাও কেউ বাইরে না আসি তাহলে পরবর্তী মাস্টার তুমি। এরপর সে টোকেনটা তার হাতে দিয়ে ভেতরে চলে আসে, এসেই ফাইট শুরু করে দেয়। এদিকে লুঝাওয়ের জ্ঞান ফিরে আসে। সেই ইউয়ানকে বলে কি ব্যাপার, তুমি কি আমাকে আবার মারবে নাকি? ইউয়ান বলে তোমার চোখ একদম মিয়াওয়ের মতো, আমি কিভাবে তোমাকে মারবো? আমি তোমাকে একটা গল্প বলি। ইউয়ান তার চাচাতো বোন রাজকুমারী মিয়াওকে পছন্দ করত। চিয়ান রাজ্যের সঙ্গে যুদ্ধের ফলে এই রাজ্যের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। এই যুদ্ধ থামানোর জন্য এই রাজ্যের রাজকুমারীকে তাদের রাজ্যে পাঠানো হয়, মানে মিয়াওকে। তবে সেই রাজ্যের লোকেরা মিয়াওকে ছাড়ে না, তারা চরমভাবে তাকে অপমান করে মেরে ফেলে। রাতের আধারে তার বডি পাঠিয়ে দেওয়া হয়। রাজ্যের রাজকুমারীর এত বড় অপমান পুরো রাজ্যের জন্য অপমান, তাই এই ঘটনা গোপন রাখা হয়। ইউয়ান চিৎকার করে মহারাজকে বলতে থাকে একবার যেন তাকে মিয়াওকে দেখতে দেয়। তবে মহারাজ তাকে দেখতে দেয় না, উল্টো তাকে 30টা বেতের আঘাত দেওয়া হয়। এই অপমান এড়াতে দূরের পাহাড়ে রাজকুমারীকে দাফন করা হয়। ইউয়ান বলে তখন আমি বুঝতে পেরেছি একমাত্র শক্তিশালী হলেই আমি আমার ভালোবাসার মানুষদের বাঁচিয়ে রাখতে পারবো। লুঝাও বলে তো এখন আপনি বিদ্রোহ করতে চাইছেন? সে বলে হ্যাঁ, আমি ক্ষমতা চাইছি। তুমি অনেক চালাক, আমি চাই তুমি আমার সাথে থাকো। তুমি ডিফেন্স ম্যাপ আমাকে দিয়ে দাও। লুঝাও বলে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? সে বলে এইসব প্ল্যান আমার ছিল। লুঝাও এক সওদাগরের মেয়ে, কিভাবে রাজকুমারের সঙ্গে তার বিয়ে হলো? কারণ এটা আমার প্ল্যান ছিল, যাতে সিতু তার সম্পদের লোভে পড়ে অন্যায় করে আর আমি তাকে রাস্তা থেকে সরাতে পারি। লুঝাও বলে আপনি যত যাই করুন, আমাদের বংশ আজীবন রাজা রাজ্যের প্রতি লয়াল ছিল এবং থাকবে। তখন সৈনিক এসে বলে সে এসে গেছে। ইউয়ান বলে খেলা তো এখন শুরু হয়েছে। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। এই পার্টটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আসলে ড্রামাটা অনগোয়িং চলছে, যার কারণে আমি তাড়াতাড়ি ভিডিও দিতে পারছি না আর সবগুলো পার্টও একসঙ্গে দিতে পারছি না। এরপরেই ইনশাল্লাহ লাস্ট পার্ট নিয়ে আসবো। তাই অবশ্যই ভিডিওতে লাইক করো আর কমেন্টে কেমন লেগেছে সেটা জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।